সুপ্রিয় দর্শক, বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে, বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা সমাজের সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, বাংলাদেশের কথা বলে, জনগণের কথা বলে। আর সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সকলেই অবগত আছেন, কারণ আমরা আগেই এটার একটু প্রচার করেছি যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রয়োজনে ব্যালট পেপার দিয়ে নৌকা বানাবো। কেন এই ধরনের কথা বলছেন সাইফুল বাতেন টিটু? সেটাই আমরা তার কাছ থেকে আজকে জানবো। টিটো, নির্বাচন আদৌ বাংলাদেশে হবে কিনা তা আমরা নিশ্চিত নই। যদিও বা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে ইনক্লুড করে নির্বাচন হবে বলে তো আমরা জানি না এরকম কিছু। তো আম, আওয়ামী লীগকে ছাড়া যদি আসলেই নির্বাচন হয়, সেই ক্ষেত্রে আপনি একটা পরিকল্পনা করছেন, চিন্তা করছেন, যেটাতে সত্যি আমি বিবাহিত হয়েছি, আমরা অনেকেই হয়েছি। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানবার পূর্বে আমার একটি প্রশ্ন আছে। তা হচ্ছে, আহ, আওয়ামী লীগের জন্য, নৌকা মার্কার জন্য আপনি যা চিন্তা করছেন, এর পিছনে আসলে রহস্য কি? কারণ কানাঘোষা শোনা যাচ্ছে যে প্রায় 2,500 কোটি ডলার নাকি আওয়ামী লীগ থেকে আপনি পেয়েছেন, এই ধরনের অনেক কিছু। আপনি কি সেই কারণেই আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন বা এই প্রচার প্রচারণা করছেন? হায় আল্লাহ দীপান্বিতা, আমাকে তো ওরা যে টাকাগুলো পাঠিয়েছে সেই টাকাগুলো এখনো আমার ক্যাশে আসেনি, যার কারণে আমার এখন একটু সমস্যায় আছে। দীপান্বিতা, এগুলো কোনো সমস্যা না, টাকাটা ক্যাশে আসবে আমার এখানে। আমার বিকাশ করেছে, কিন্তু এটা আমি এখনো পাই নাই। দীপান্বিতা, এটা আমরা পেয়ে যাব এবং আমরা সবাই মিলে ভাগযোগ করে খাবো। হায় আল্লাহ, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তার মানে কি, বিকাশে তো আসলে টিটো এত টাকা ট্রান্সফার করা যায় না। যাই হোক, আমার আমার ধারণা যদি বিকাশে না হলে সঠিক। নগদে দেবে। নগদে না, 2,500 কোটি ডলার তো নাকি হুম হুম এরকমই হুম। তো। আড়াই আচ্ছা হাজার আচ্ছা কোটি আচ্ছা। ডলার 2,500 ও কোটি ডলার। আচ্ছা আচ্ছা, তো এই কারণেই যারা বলছে তারা বলতে চাচ্ছে যে আপনি আওয়ামী লীগের জন্য কথা বলছেন। আমি যতটুকু জানি আপনি দেশের জন্য কথা বলছেন। আপনি যা কিছু বলছেন সেখান থেকে হয়তো আওয়ামী লীগের কিছু ভালো হচ্ছে, সুবিধা হচ্ছে, কিন্তু আপনাকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি, আম, আপনার আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্ট। ছিলেন একটা সময়, এখন আপনি আহ, দেশের জন্য কথা বলছেন। এবং আমার তো মনে হয় না যে আসলে এর ডাবল টাকা দিয়েও আপনাকে কেনা সম্ভব। তবে যাই হোক, টাকাটা যদি বিকাশ কিংবা নগদের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়, আপনার কাছে আমার অনুরোধ থাকবে সাধারণ তৃণমূল এবং বাংলাদেশে খুব খারাপ অবস্থার মধ্যে যে মানুষরা আছে তাদের জন্য আপনি পাঠাবেন, তাদেরকে সহায়তা করবেন। এবার আসি মূল আলোচনায়। আলোচনাটা হলো নির্বাচন নিয়ে। নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা একটু শুনতে চাই। আসলে সামনে যেটা আসছে এটা নির্বাচন না, এটাকে আমি বলি সংবাচন। কারণ হচ্ছে গিয়ে দেখেন, বাংলাদেশের সবচাইতে বড় যে দলটি, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ করি কি না করি সেটা ভিন্ন বিষয়। এবার এই যদি এরকম কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার তথাকথিত দখলদার যে মানে বাহিনী, এরা যদি কোনো ধরনের এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করবে, তাহলে সেটা হবে পুরো দেশের জন্য একটা ভয়াবহ আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ এটা কোনোদিন বাংলাদেশের সম্ভব না, নাম্বার ওয়ান। আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশকে ক্রমশ সেই শুরু থেকে 5 আগস্টের পর থেকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়ার কিন্তু একটা মানে জোর করে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু থেকে আছে, প্রত্যেকে আছে। সেই মাহফুজ থেকে শুরু করে যা সবাই আর কি বলছে যে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন, গৃহযুদ্ধ আসন্ন। তো এটা একটা তার একটা পূর্ব প্রস্তুতি হতে পারে যে আসলে যদি এরকম একটা আয়োজন করি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার, তাহলে আসলে এই গৃহযুদ্ধেরটা আরো বেশি লজিক্যাল হবে বা আহ, মানে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে এই যে আহ, আওয়ামী লীগকে নির্বাচন করতে যদি না দেয়, তাহলে আমার আমার আমি আপনি একটা জিনিস জানেন, কারণ আপনি দীর্ঘদিনের পরিচয় আমার সাথে আপনার। তো এটা খুব ভালো করে জানেন যে আমি সহিংস মানুষ না। জ্বালাও পোড়াও ভাঙো খুন করো, এটার আমি বরাবর বিরোধিতা করে এসেছি। এবং আওয়ামী লীগের সাথে যে আমার একটা সমালোচনা করতাম, এই আমার সমালোচনার জায়গায় এটাই বেশি ছিল যে মারামারি করা যাবে না, জ্বালাও পোড়াও করা যাবে না, তাতে আমার দেশের ক্ষতি হবে। তো সেই জায়গা থেকে আমি আমার বাংলাদেশের যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা 1971-এর চেতনায় বিশ্বাস করেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই নির্বাচনকে একদম বানচাল করে দিবেন। কিভাবে বানচাল করে দিবেন? নির্বাচন বানচাল করার উপায় হচ্ছে
যেই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, ইতিহাস যেন সাক্ষী থাকে সেই দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এবার কিভাবে সেটা সম্ভব? সেটা হচ্ছে ব্যালট পেপার একটা আমাদেরকে দেবে, সেখানে নিশ্চয়ই নৌকা মার্কা থাকবে না। তো হুম। সেখানে আমরা নৌকা আঁকবো কলম দিয়ে, এঁকে ওটার উপরে ছিল মেরে তারপরে বক্সে ফেলবো, এবং বক্সে ফেলার আগে জিনিসটাকে, ব্যালট পেপারটাকে ভাঁজ করে আমরা নৌকা বানাবো। নৌকা হুম। বানিয়ে তারপরে ব্যালট বাক্সের মধ্যে ফেলবো। এবারে এই যে বার্তাটা, আমি অলরেডি দেখেছি যে এই বার্তাটা এক ধরনের ভাইরাল হয়ে গিয়েছে। তো এইটা নির্বাচন কমিশনেও যাবে, তারাও এক ধরনের প্রস্তুতি নিবে। দরকার হলে আপনি পকেটে আলাদা করে একটা নৌকা বানিয়ে নিয়ে যাবেন। আচ্ছা। ওই ভোটটাকে নষ্ট করতে হবে, যে আমাদের এটা বুঝাইতে হবে যে আমরা, যে তোমরা যেটা করেছো সেটা প্রচন্ড একটা মারাত্মক অন্যায় করেছো, মানে অপরাধ করেছো দেশের প্রত্যেকটা মানুষের সাথে। সেটার জন্য আমরা নীরবে এই প্রতিবাদটা করলাম যে তোমরা যেই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দাওনি, যেই মার্কাটাকে তোমরা ব্যালট পেপারে রাখোইনি, সেটা ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। মানে এই ধরনের প্রতিবাদ এর আগে কখনো হয়েছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। এটা হোক, হুম। এবং এটা এটা পৃথিবীর মানুষ দেখুক যে আসলে হুম। ঘটনাটা কি হয়েছে। আমি কিন্তু কোনোভাবে এই কথা বলছি না যে আওয়ামী লীগ দুধের ধোয়া, আওয়ামী লীগ কোনো অন্যায় করেনি, আওয়ামী লীগ কোনো দোষ করেনি। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা যারা অন্যায় অপরাধ করেছে, তথ্য প্রমাণ যদি পাওয়া যায় তাদের সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই ধরনের অপরাধ আর কেউ না করতে পারে। কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক দোষী। আজকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে সমস্ত মানুষ তৃণমূল পর্যায়ে যাদেরকে হত্যা করা হচ্ছে, আমি দেখেছি একটি, আমি জানি না এই কথাটি বললে কোনো আপনার কপিরাইট মানে নানা সমস্যা হবে কিনা, যে একটা তরুণ ছেলেকে ব্লেড দিয়ে তার শরীর কেটে তার উপরে হচ্ছে গিয়ে লবণ আর মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। তারপরে প্লাস্টিকের বোতলের পাইপ পুড়ে, মানে প্লাস্টিকের বোতল পুড়ে তারপরে হচ্ছে গিয়ে তার ওই যে ফোটা ফোটা এগুলো ফেলা হচ্ছে। খেলা। এবার দেখা গেছে ও হয়তো আসলে কোনো ধরনের কোনো কিছুর সাথে জড়িতই না, ও হয়তো তৃণমূল পর্যায়ে কোনো আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ছিল। তো এইগুলোর জবাব দিতে হবে আসলে আমাদের এই বিপ্লব দিয়ে। এইটা আমার মনে হয় করা সম্ভব, এটা কোনোভাবেই অসম্ভব না। আমাদের এই বার্তাগুলো একেবারে প্রত্যেকটা মানুষের মধ্যে স্প্রেড করে দিতে হবে, প্রত্যেকটা মানুষের কানে ছড়িয়ে দিতে হবে যে আমরা ভোট কেন্দ্রে যাব, অবশ্যই ভোট কেন্দ্রে যাব, এবং আমরা ভোটও দিব। তবে যদি ব্যালটে কোনোভাবে নৌকা মার্কা না থাকে তাহলে আমরা হুম। কি করব? নৌকা মার্কা না থাকলে আমরা নৌকা এঁকে দেব। সেই সুযোগ না পাইলে ব্যালটের ব্যালট দিয়ে নৌকা বানিয়ে তারপর ওর মধ্যে রাখবো। সেই সুযোগও না পাইলে প্রত্যেকটা মার্কায় ভোট দিব। মানে ভোটগুলো নষ্ট করতে হবে। এইটা একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। মানে কলম যদি সাথে না থাকে, যে ব্যালট পেপারটা থাকবে সেটা দিয়ে ছোটবেলায় আমরা যেভাবে করে নৌকা বানাতাম, সেভাবে করে নৌকাটি বানিয়ে ওটা ব্যালট পেপারে ব্যালট জনগণরা বক্সে রাখবে। রাখবো। আর এই যে এখন বললেন যে প্রত্যেকটা মার্কায় সিল দেওয়ার ব্যাপার, এটা সাধারণ মানুষের বোঝবার জন্য একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি আমার হাতে তো এই মুহূর্তে ব্যালটের দেখানোর মতো কিছু নাই। ধরুন, যে কোনো একটা কাগজ নিয়ে হ্যাঁ, আপনি এই এই দেখাতে যে পারেন। এই ব্যালটটার মধ্যে ধরুন এরকম একটা ব্যালট পেপার থাকবে। এখানে প্রত্যেকটা জায়গায় মার্কা থাকবে আলাদা, আলাদা করে। হ্যাঁ, প্রত্যেকটা নিশ্চয়ই। মার্কায় সিল মেরে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা মার্কায় সিল মেরে দিতে হবে যাতে ওই ভোটটা নষ্ট হয়ে যায়। ওই ব্যালট আচ্ছা। পেপারটা নষ্ট হয়ে যায়। কারণ এই ব্যালট পেপার কারোর বাপের টাকায় কেনা না, এটা আপনার ট্যাক্সের টাকায় কেনা, আমার ট্যাক্সের টাকায় কেনা। সেইখানে যারা বাংলাদেশটাকে সৃষ্টি করেছে তাদের মার্কা না দিয়ে তুমি ইলেকশন করবা, ইট ক্যান নট বি। এটা হইতে পারে না। এটা হচ্ছে গিয়ে আমার ৩০ লাখ শহীদের সাথে বেইমানি করা হবে। যেই ২ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে তাদের সাথে বেইমানি করা হবে। এই বেইমানি আমরা করতে পারি না, করতে দিতে পারি না। যে নৌকা মার্কার কোনো ট্রেড মার্ক ওখানে থাকবে না, এটা কখনোই হইতে দেয়া যাবে না। যদি হয় তাহলে আমরা এটা করার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছি, এবং এই বার্তাটা সবার মধ্যে পৌঁছে দিতে হবে। এক্সকিউজ মি। আর আরেকটা বিষয়, আমি হচ্ছে গিয়ে আমার আরেকটা বিশেষ বক্তব্য আছে। আমি জানি না জি, এইটা বলুন। কত মানুষ এটা দেখবে। সেটা হচ্ছে আমাদের মধ্যে, আমাদের এখন সংঘবদ্ধ থাকতে হবে। সংঘবদ্ধর থেকে আমি যে শব্দটা বেশি ব্যবহার করতে পছন্দ করব, যেটা এই শব্দের ক্ষেত্রে যায়, সেটা হচ্ছে যূথবদ্ধ থাকা। একসাথে থাকা। এবং সেই একসাথে থাকার অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরুন আপনার স্থানীয় বাজারে একজন লোক, যে হচ্ছে গিয়ে স্বাধীনতার পক্ষের লোক, তার একটা মুদি দোকান আছে। আমরা যারা হুম। স্বাধীনতার পক্ষের লোক তারা সবাই ওই দোকানে গিয়ে বাজার করব, অন্য কোনো দোকানে যাব না। বাহ! চমৎকার। আমাদের প্রতিবাদগুলো এইভাবে হোক।
আমাদের প্রতিবাদ জ্বালাও পোড়াও হত্যা এগুলো দিয়ে না হোক। আমি সবসময় এটা বলি। আজকে বাজারে যদি ধরুন একটা জামাতের কোন একটা এস্টাবলিশ থাকে, মানে কোন একটা প্রতিষ্ঠান থাকে, আমরা ওখানে যাব না, আমরা ওটাকে বয়কট করব। আমাদের এইটা করতে হবে। আমাদের মধ্যে এত যদি চেতনা আসলে কি, এটা তো ভেতর থেকে আসে। আপনাকে জিনিসটা উপলব্ধি করতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। সো এইটার যে সর্বোচ্চ যে প্রতিবাদ, সর্বোচ্চ যে প্রতিরোধ, সেটা আমাদেরকে করতে হবে। আমাদেরকে কোনোভাবেই সহিংস নীতি অবলম্বন করা যাবে না। এটার আমি সবার আগে হত্যা, মারামারি, পিটাপিটি, জ্বালাও পোড়াও এই রাজনীতি আমরা বিগত ৫৪ বছর ধরে আমাদের দেশে দেখে এসেছি এবং সেটা প্রত্যেকটা দলই করেছে। আমরা যারা আধুনিক প্রজন্মে, যারা আমরা তরুণ প্রজন্ম, তারা এর মধ্যে যেতে চাই না। এর মধ্যে আমরা কখনোই যেন না যাই। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি কথার কথা, আমি একদম প্লেন ভাবে একটা কথা বলি, ধরুন কোন একটা জায়গায় জামায়াত ইসলামের অফিস আছে, জামায়াত ইসলামের অফিসটা আপনি পোড়াই দিয়েন না, জামায়াত ইসলামের অফিসটাকে দখল করেন, ওর সবকিছু ওখান থেকে বের করে দেন, বের করে ওখানে লাইব্রেরি করেন, ওইখানে একটা শিল্প গবেষণা প্রতিষ্ঠান করেন। প্রতিবাদটা এইভাবে হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমি যারা আমার মিডিয়ার যে সমস্ত ভাই ব্রাদার রয়েছে তাদের প্রতি আমি অলরেডি একটি বার্তা দিয়ে দিয়েছি। সেটি হচ্ছে গিয়ে যারা যে সমস্ত ডিরেক্টররা রয়েছেন, প্রডিউসাররা রয়েছেন, মিডিয়া হাউসগুলো আমাদের যে যারা রয়েছেন, তারা যেন কোনোভাবে রাজাকারদেরকে কাস্ট না করে। সেই মানে মূল নায়ক থেকে শুরু করে একেবারে যেই ছেলেটা হচ্ছে গিয়ে লাইফটাকে ঠিক করে, যে লাইফটা নিয়ে দৌড়দৌড়ি করে, এর পর্যন্ত আইডিওলজি বুঝে আমরা যেন তাকে নেই। এইভাবে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় একদম স্পষ্ট একটা ভেদরেখা তৈরি হয়ে যাবে এবং তারা কোনোভাবেই আমাদের সাথে পারবে না মিডিয়ার ক্ষেত্রে। কারণ মিডিয়াটা হচ্ছে গিয়ে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, মানে আমরা তো একই সাথে দীর্ঘদিন কাজ করেছি, সো আমাদের একটা ভালো আইডিয়া তৈরি হয়েছে। আমরা জানি দীপান্বিতা যে যারা এদের যে শক্তিটা, আমাদের একেবারে হাড়ে মজ্জায় সবসময় ঢুকে গেছে, কিন্তু আমরা এটা খুব ভালো করে জানি যে কে কোন মানসিকতার। আমি কারোর নাম নিতে চাই না, আমি স্পেসিফিক কোন প্রডিউসার বা কোন হাউজের নাম নিতে চাই না, কিন্তু এটা আমরা জানি, আমরা যেন এগুলো ঠিকঠাক ভাবে করি। কিন্তু সেটা কি করে সম্ভব হবে? আমরা যেটা দেখতে পাচ্ছি ৫ই অগস্ট পরবর্তী, আগে আমরা অনেক বলেছি, তখন আসলে সে সময় সরকার এটা কানেও তোলেনি, সেটা আমরা খারাপ হয়ে গেছিলাম। মিডিয়ার মধ্যে খুব প্রগতিশীল মুখোশধারী তো সবই আসলে ৭১ বিরোধী মানুষ। তো সেখানে আপনি কাকে বয়কট করবেন আর কারা বয়কট করে ওখানে সার্ভাইভ করতে পারবে দেখুন, বলে আপনার মনে হয়? এখন একটা জিনিস, এটা একটা খুব ভালো একটা কথা বলেছেন। এখন তো আসলে বিপদে আছি আমরা। এখন বিপদে যখন বিপদে আছি, এটা তো আমাদের মেনে নিতে হবে এবং এর জন্য কিছু স্যাক্রিফাইস এর ব্যাপার আছে। যেমন আমি নাম বলবো না, বাংলাদেশের খুব টপ লেভেলের একজন অ্যাক্টর, সে আমাকে বলেছে ফোন করে যে অমুকে আমাকে ডেকেছিল মেইন কাস্টিং এ, আমি যাইনি, কারণ সে একটা রাজা। চমৎকার, চমৎকার। আমি এই লাইভের পরে আমি নামটা হয়তো বলবো, এখন বলছি না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, এইটা খুব স্পষ্টভাবে করা সম্ভব। এখন আমি যদি ধরেন এরকম যে আমি রাজাকার ডেকেছে, আমি কাজ করব না, আমার প্রতি মাসে আয় ছিল, আমি অভিনয় করে ২ লাখ টাকা পাইতাম, এখন আমার ৫০,০০০ হচ্ছে, ৫০,০০০ দিয়ে যেন আমি আমার জীবন চালাইতে পারি, জীবন চালানোর একটা যুদ্ধ। এটা একটা যুদ্ধ। বিকজ আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের লাখ লাখ না কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী, তারা না খেয়ে দিনাতিপাত করছে, তারা জেল খাটছে। আমি জানি না দীপান্বিতা, আপনি জেলের পরিবেশ কখনো দেখেছেন কিনা? আমি দেখেছি, আমি নানা সময় জেলখানা ভিজিট করতে গিয়েছি, সেন্ট্রাল জেল ভিজিট করতে গিয়েছি। বিশ্বাস করেন দীপান্বিতা, আমি মরে যেতাম যদি ওখানে আমার এক রাত থাকতে হতো। ওইখানে আমাদের স্বাধীনতার পক্ষের, জয় বাংলার পক্ষের লক্ষ লক্ষ ছেলে পেলে ওখানে দিনাতিপাত করছে। আর আপনি ২ লাখ টাকায় মাস কাটাইতেন, আপনি ৫০,০০০ টাকায় মাস কাটাইতে পারবেন না? এটাই হচ্ছে আপনার যুদ্ধ। আপনি মানে দা নিয়ে কোপাইতে যাইতে হবে না, আপনি দুদিন না খেয়ে থাকেন, আপনি কম দামি জামা কাপড়টা কেনেন, তারপরে এইভাবে আপনি যুদ্ধটা করেন, যুদ্ধটা হোক এইভাবে। কিন্তু দুঃখের বিষয়, আমি আসলে আপনি যেরকম নাম উল্লেখ করতে চাচ্ছেন না, আমিও আসলে নাম উল্লেখ করতে চাচ্ছি না। বাংলাদেশ কিংবা ভারতে খুব প্রখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তারা কিন্তু আসলে এই স্যাক্রিফাইসটা এখন করছে না, যারা আওয়ামী লীগ সরকার আমলে আসলে সবচেয়ে সুবিধাভোগী ছিল, যারা ভারতের কাছ থেকে সুবিধা পেয়েছে,
যারা হ্যাঁ, হ্যাঁ। আন্তর্জাতিক জায়গায় আসলে কিন্তু আমরা কিছুদিন আগে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলে এই যে এখন তাদেরকে যারা দেখেছি। রাজাকার তাদের হাত থেকে আসলে অ্যাওয়ার্ড নিতে দেখেছি এবং দেখি যে যারা আসলে সরাসরি ভাবে আমি ব্যক্তিগতভাবে জানি শিবিরের সঙ্গে সম্পৃক্ত শিবির ট্রেন্ড এরকম অভিনেতার স্ত্রীর ৭ মাসের অনুষ্ঠানে গিয়ে তারা আসলে খাবার খাইয়ে দিচ্ছেন মুখে তুলে। আমি একদম আজকেই আমি দেখছি, আমি নামটি উল্লেখ করব না। এগুলো দেখলে টিটো তখন না, না নাম মনে হয় যে নাম মানে উল্লেখ করতে চাই না দীপান্বিতা, আপনি নাম বোধহয় উল্লেখ না বুঝে করে। গেছেন আমি কার হ্যাঁ, কথা হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই। একসাথে হ্যাঁ, কাজবাজও হয়েছে না? দুঃখজনক। হ্যাঁ, দুঃখজনক, দুঃখজনক সত্যি। এবং আমাদের আমরা কিন্তু যদিও এটা কখনো ভাবি নাই। আমাদের এই যে কথাটি আপনি বললেন যে আমরা আসলে চিনব কিভাবে? হ্যাঁ, আমরা একটা একটা জিনিস কি আ এটা হয়তো মানে বলা কতখানি সমীচীন হচ্ছে। দীপান্বিতা ২৪ টা আমাদের দরকার ছিল। একটা রেখা ছিল, সেই রেখাটা দিনকে দিন স্পষ্ট হয়ে উঠছে। যে ভেদ রেখাটা ছিল, হুম, স্পষ্ট হুম, হয়ে হুম, উঠছে। হুম, ধরুন কি হতো আমি আপনাকে একটা একটা ঘটনা বলি। আমার একটা অভ্যাস ছিল যে আমি শাহবাগ থেকে হেঁটে কোনো একটা সময় আমার আরকি ওই শিল্পকলায় যাওয়া হতই। তো শিল্পকলায় হুম, দুদকের উল্টো পাশের যে গেটটা, ওই গেটটা দিয়ে ঢুকতাম। ঢুকে আমি হাতের বাম পাশে আমাদের প্রয়াত হুম, নিশাত আপা বসে থাকতেন। হুম, নিশাত হুম, আপার সাথে অনেক কতক্ষণ দুষ্টামি করতাম। ঠিক আমাদের সামনে একটা রাজাকার দাঁড়িয়ে থাকতো। ঠিক আমাদের সামনে একটা রাজাকার সবসময় দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে সিগারেট খেত। তখন আমি বলতাম যে, "নিশাত আপা তুমি কি বোঝো এটা রাজাকার?" বলছে, "বুঝলে কি করব? কি করার আছে?" আমি কই, "তুমি বোঝো তো? তুমি বুঝতে পারতেছো যে সে একটা রাজাকার?" বলছে, "হ্যাঁ, নিশাত বলতে ইরশাদ নিশাত।" হুম, আমি নিশাত হ্যাঁ, হ্যাঁ, বলো। তো বুঝতে পারতো। এখন এই সময়ে এসে ২৪ এ এসে নিশাত আপা যদি আজকে বেঁচে থাকতেন তাইলে আমি আজকে উনাকে জিজ্ঞেস করতাম যে, "নিশাত আপা এখন তোমার কি মনে হয়?" তো এইটা নিশ্চিতভাবে সে রাজাকার। আমি অনেককেই বলেছি। মানে আমি কারো নাম নেব না। আমরা আমরা যাদের ছাত্র হওয়ার ছাত্র যাদের আমরা, আপনি আমি আমরা যাদের ছাত্র, হুম, হুম। তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। আমি কোন না কেউ স্পেশাল বিশ্বাস থিয়েটারের নাম করতো না। বলতে চাই না। আমি আমি জানি, জানি। আমি একদিন বাংলাদেশের টপ লেভেলের একটা থিয়েটারের আ থেকে একজন লোক দেশের বাইরে চলে যাবেন। ওই অনুষ্ঠানে আমাকে ডাকলেন আমাদের ভাই। হুম। ডাকার পরে সেখানে গেলাম। হুম। আমি দেখায় দিলাম যে এইটা, এইটা। বিশ্বাস করল না। কিন্তু এখন আমাকে নক দিচ্ছে যে, "টিটো ওই সময় তোর কথাটা বিশ্বাস করা উচিত ছিল।" ওই তখন যারা আপনারা এভাবে বলেছেন তাদের উপরেই তো নানাবিধ ট্যাগ লাগিয়ে আসলে এক্সাক্টলি। দুর্মুখ করা হয়েছে, দূরে সরানো হয়েছে। এবং এগুলো যারা করেছে তারা আসলে তারাই তারা কখনোই আমি তাদেরকে বিশ্বাস করি না যে এরা আ মানে আসলে আওয়ামী লীগের মানুষ বা এরকম এরাই তো ষড়যন্ত্র করে আসলে ভিতরে ঢুকে এই জিনিসগুলো তাদের হয়ে কাজ করেছে। তাদের ঠিক হয়ে কাজ যেভাবে করছে এবং হ্যাঁ, তারা তাদের হয়ে কাজ এমনকি করেছে। এমনকি দীপান্বিতা একটা জিনিস আপনি একটু মাথায় রাখেন। সেটা হচ্ছে গিয়ে আ এটা জামায়াত ইসলাম হচ্ছে এমন একটা এজেন্ট, আমি এজেন্ট হুম, শব্দটা ব্যবহার করব। হুম। এটা আপনার কাছে বিশ্বাস হবে না। তারপরেও আমাকে একটু এক্সপ্লেইন করতে দেন। না সেটা হচ্ছে প্লিজ একটা বলুন। লোক জামাতের হয়ে কাজ করছে। সে নিজেও হুম, জানে না সে জামাতের হয়ে কাজ করছে। মানে এটা একটা আমি দেখেছিলাম, একটা মুভি দেখেছিলাম আ ইয়া নিয়ে, স্পাই নিয়ে। তো হুম, তারা মানে সারা পৃথিবীতে কিছু স্পাই ছড়ায় দিছে। যখন সেই স্পাই মানে তাদেরা হচ্ছে গিয়ে বাচ্চা মানে পেট থেকে বের হইছে। তখন তাদেরকে নানা ধরনের টেকনিক করে তাদের ডিভাইস চিপ-টিপ বসিয়ে তাদেরকে নানা জায়গায় পাঠায় দিয়া বিভিন্ন জায়গায় ওই জায়গায় লোকেশনে ট্রেন্ড হচ্ছে। যেমন ধরুন একজনকে পাঠিয়েছে বেইজিং এ। সে বেইজিং এ ট্রেন্ড হচ্ছে। কিন্তু উনি জানেন না। সে বড় হচ্ছে। সে জানে না যে আমি আসলে অমুক এজেন্সির এজেন্ট। বাট একটা নির্দিষ্ট সময় পরে তাকে কিন্তু স্টার্ট করা হচ্ছে। হেই তুমি কিন্তু এই, তুমি কিন্তু এই কাজটা করবা। ঠিক এই ঘটনাটা ঘটেছে হচ্ছে গিয়ে এই যে বর্তমান আগে যে সাবেক যে ইয়া ছিল উপদেষ্টা ছিল নাহিদ, নাহিদ হুম। ইসলাম। নাহিদ নাহিদ ইসলাম। ইসলামের ব্যাপারে কিন্তু আমি আমার এক সাবেক সহকর্মী আ আমরা একসাথে কাজ করতাম। ওর নাম হচ্ছে সায়ান্ত সাখাওয়াত। হুম, সায়ান্ত সাখাওয়াত কিন্তু একটা স্পষ্ট কথা বলেছে যে ডাক্তার তাহের তাকে বলেছে যে নাহিদ কিন্তু আমাদের প্রোডাক্ট। নাহিদ কিন্তু এটা একদম সায়ান্ত সাখাওয়াত পুরো লাইভে বলেছে। এমন না যে এটা আমার বলতে কোনো অসুবিধা আছে। সায়ান্ত সাখাওয়াত, ডক্টর সায়ান্ত সাখাওয়াত একদম স্পষ্ট করে বলেছে যে নাহিদ হচ্ছে গিয়ে আমাদের গ্রুম করা একটা ছেলে। নাহিদ যা, যা করবে সব আমাদের হয়ে করবে। ইটস নট মাই স্পিচ দীপান্বিতা এটা আপনি চাইলে এখন দেখতে পারেন। আমার কাছে ভিডিওটা আছে।
এবার আপনি শুধু নাহিদ না, মহিউদ্দিন রনি, সার্জিস আলম, তারপরে ওর নাম কি, হাসনাত আব্দুল্লাহ, প্রত্যেকটা হচ্ছে জামাতের ট্রেন্ড সোলজার। আপনি একটা স্পষ্ট ভাবে আর কিছু লাগবে না, আমাদের সামনে স্পষ্ট উদাহরণ হচ্ছে সাদিক কায়েম, যে জোরে জোরে নৌকা নৌকা বলে। এখন এখানে আমাদের ব্যর্থতা আছে, আমাদের এই ব্যর্থতা কি আমরা কেন আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা আসলে কোন জায়গায় প্রতারিত হয়েছি, আমরা আসলে কিসে বিক্রি হয়েছি, মানে এগুলো আছে অনেক ব্যাপার, অনেক আলাপ। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার জায়গা এসছে, এই শিক্ষাটা যেন আমরা অবশ্যই নেই। এবং আমরা যদি আসলে বাংলাদেশকে সত্যিকারের মানে যে মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি হওয়া যে 4 মূলনীতির উপরে বেজ করে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশকে দেখতে চাই, তাহলে আমাদের এই বিষয়ে সবসময় খুব বেশি সোচ্চার থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। এবার এই চিহ্নিতকরণটা যে শুধু আওয়ামী লীগের, আরো একটা ব্যাপার আছে এখানে, আমি আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে সবসময় আওয়ামী লীগের দোষ দিলেও হবে না। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল দল। এবার আমাদের দেশটা হচ্ছে 71 সালে তৈরি হওয়া একটা দেশ, ওইখানে বহুত লোক যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশের জন্য জীবন দিয়েছে, তারা হয়তো আওয়ামী লীগের মানে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, বা আওয়ামী লীগ ওই সময় তো যোগাযোগ কমিউনিকেশন কিরকম ছিল সেটা তো আপনি আমি সবাই উপলব্ধি করতে পারি। মানে আমি এমন একজন মুক্তিযোদ্ধাকে চিনি, মানে আমি তার সাক্ষাৎকার নিয়েছি, আর এটা কেউ বিশ্বাস করবে না, সেই মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের নাম শুনছে জানুয়ারির 10 তারিখে, 72-এর জানুয়ারির 10 তারিখে সে তার নাম শুনছে। এবার ধরেন আমি এখন একটা নিজের পরিবারের কথা বলে দিই, সেটা হচ্ছে আমার গ্র্যান্ড মাদার, মানে আমার দাদি, আমার বাপের মা, সে এক ধরনের মুক্তিযুদ্ধ করছে, কিন্তু সে কিছুই জানে না। সে হয়তো মরার আগ সে বলতো শেখ সাহেবকে জানেও না, কোনোদিন ইয়েও করে না। সে কি করতো, ওই যে ক্যাম্পের জন্য রান্না করতো আর কি, বাড়ি থেকে ক্যাম্পের জন্য রান্না করে দিত, আমার বাবা নিয়ে আর কি ক্যাম্পে দিয়ে আসতো। তো এই যে এই মানুষগুলো আসলে আপনি যদি আওয়ামী লীগে ভোট না দেয়, আপনি তার উপরে তো রাগ করতে পারেন না, তার উপর তো ইয়ে করতে। আমার দাদি কোনোদিন ভোট কেন্দ্রে যায় না, আমি 100% শিওর। উনি মারা গেছেন 1997 সালে, উনি কোনোদিন ভোট কেন্দ্রে যান নাই। সো এটা দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনার জন্য আপনাকে আওয়ামী লীগ করতে হবে, আপনাকে বিএনপি করতে হবে, আপনাকে জাসদ করতে হবে, আমি এটা কোনোভাবে মনে করি না। আপনি একটা কথা আমার ব্যাপারে শুনলে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি। সেটা হচ্ছে আমার এই বয়সে আমি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যাইনি কখনো, কোনোদিন ভোট দিইনি। আমি এটার কারণ গণতন্ত্রের উপরে বিশ্বাস ছিল না। না, সেটা না, গণতন্ত্রের উপর অবশ্যই বিশ্বাস আছে। আমি মনে করি যে মন্দের ভালো হিসেবে গণতন্ত্রই আমাদের জন্য সবচাইতে ভালো একটা পদ্ধতি। কিন্তু আমি যাকে ভোট দিব, আমার কাছে মনে হয়েছে এটা, যে এই ভোটটা হচ্ছে আমার কাছে একটা পবিত্র আমানত। এই ভোটটি আমি যাকে দিচ্ছি, সেই লোকটাকে আসলে আমি প্রেস করে তাকে হচ্ছে ক্ষমতার চেয়ারে বসাচ্ছি, এটার দায়ভার আমার আছে। সুতরাং আমি কোনো যোগ্য লোক পাইনি, আমি তাকে ভোট দিইনি, দ্যাটস ট্রু। কিন্তু এখন ঘটনা হচ্ছে যেটা, সেই আপনি এখন ব্যালট পেপার নিয়ে চিন্তা করছেন, সেই আপনি এখন কথা বলছেন, তাহলে দেশের কি অবস্থা। হ্যাঁ, আমি একটা মজার বিষয় দীপান্বিত, এটা আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আমি একটি স্ক্রিনশট শেয়ার করেছিলাম, আমাকে একজন একটা মন্তব্য করেছিল যে আওয়ামী লীগ চোর, ছেঁচড়, বাটপার। তো ওইখানে আমি লিখেছিলাম যে দেখেন, আওয়ামী লীগ হইল গিয়া কোন সেনাবাহিনীর ক্যাম্পে তৈরি কোনো দল না, আওয়ামী লীগ কোন ধর্মীয় গোষ্ঠীর ধর্মীয় জলসা অনুষ্ঠান না, আওয়ামী লীগ হইল গিয়া একটি গণমানুষের দল। এখানে চোর থাকবে, ছাত্র থাকবে, বাটপার থাকবে, টাকা পাচারকারী থাকবে, ধর্ষক থাকবে, এটা আমরা তো আর চিনি না ভাই তুমি কে। ঠিক পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, কবি আছে, গীতিকার আছে, নায়ক আছে, চলচ্চিত্রকার আছে, ভাই এরা তো সব মানুষ, আপনার দেশের জনগণ তো এরা। আপনি কি করতে পারেন, আপনি চোরকে শুধরাইতে পারেন, ধর্ষককে শাস্তি দিতে পারেন, কিন্তু তার জন্য তো পুরো আওয়ামী লীগকে আপনি দায়ী করতে পারেন না। যদি আপনি আওয়ামী লীগকে দায়ী করেন, তাহলে আপনি শাহরিয়ার কবির যেরকম শিক্ষিত লোক, তাহলে বলেন যে আওয়ামী লীগের সব লোক শাহরিয়ার কবিরের মতো শিক্ষিত, সেটা বলেন। তা তো বলছেন না। আপনি একজন টাকা পাচার করছে, তার নিজস্ব সুযোগের, নিজস্ব জায়গা থেকে, নিজস্ব প্যারিফেরি থেকে সেটা সুযোগ পাইছে, সে এটা করেছে। এবার এই লোকটার জন্য সে অপরাধী, আপনি তাকে দায়ী করেন। এবার আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেন বা জাহাঙ্গীরনগর, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে রাজনীতির একটা জায়গা, শিক্ষকদের একটা রাজনীতির জায়গা আছে, তো তারাও তো
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে বলেন যে আওয়ামী লীগে যারা আছে সব বুদ্ধিজীবী, এটা বলেন। যদি আপনি এটা বলেন যে আওয়ামী লীগের সবাই টাকা পাচারকারী, তাহলে আপনাকে এটাও বলতে হবে যে আওয়ামী লীগের সবাই ব্যারিস্টার, কারণ নিজুম মজুমদার ব্যারিস্টার। বলেন, তা তো বলছেন না। তাহলে আপনি অপরাধীকে ট্যাগ দিয়ে ওই ট্যাগটা আপনি সবার গায়ে ওই গু লেপন করে দেওয়ার আপনি কে? তো সেই ক্ষেত্রে তো তারা আসলে বিএনপির ক্ষেত্রে এই কথা বলতে পারে। সবার ক্ষেত্রে আমরা এই কথা বলতে পারি, কারণ হ্যাঁ, দেখিয়ে দিয়েছে কিন্তু তারা। এই বিষয়ে আমি জামাত শিবির সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। জামাতের লোক যদি আপনার এই কথা শুনে অনুপ্রাণিত হয়ে বলে যে ভাই দুই একজন রাজাকারের জন্য আপনি আমাদের আম, নো আহ, নো 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 নো, ইট ক্যান নট এটা বি। নি- এটা 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 একদমই এটা হতে এটা পারে না। কেন হতে পারে না সেটা বলি। হুম, সেটা হচ্ছে আপনার আইডিওলজিক্যাল একটা ব্যাপার আছে। জামায়াত ইসলাম হচ্ছে এমন একটা দেশ, এমন একটা দল যারা এই দেশটাকেই বিশ্বাস করে না, যারা এই দেশটাকে চায় নাই। আমি বরং জাতীয় পার্টিকেও মনে করি বাংলাদেশপন্থী দল, আমি বিএনপিকেও মনে করি বাংলাদেশপন্থী দল, আমি আট্রসিকেও মনে করি বাংলাদেশের দল, কিন্তু কোনোভাবে জামায়াত ইসলাম না। নো, জামায়াত ইসলাম একটা দেশ, একটা দল যে বাংলাদেশকে কোনোভাবে ওন করে না। স্টিল নাও দে ডোন্ট ওন বাংলাদেশ। এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। মানে জামায়াত ইসলামের হয় কি, জামায়াত ইসলামের কিছু চটুলতা আছে। ওরা হুম, মানে ওরা যেটা করতে পারে সেটা হচ্ছে ওরা একদম টাটকা গুকে সুন্দর করে মুড়িয়ে আপনার সামনে এমন ভাবে প্রেজেন্ট করবে যে আপনার কাছে মনে হবে ওমা এটা তো হচ্ছে সোনায় মোড়ানো একটা কেক, আমি একটু খেয়ে নিই। এটা হচ্ছে জামাতের বেসিক চরিত্র। এই চরিত্র আমি জামাতকে দেখেছি যখন থেকে আমি বোধবুদ্ধি হয়েছে, তখন থেকে আমার আমার মনে হয়েছে যে জামাত হচ্ছে মানুষের সামনে গুকে মুড়িয়ে খাওয়ানোর এই অ্যাবিলিটিটা আছে। এবং জামাতের একটা বিষয় দেখবেন যে জামাতের যে প্রোপাগান্ডা সেল, এটা অত্যন্ত স্ট্রং। কতখানি স্ট্রং আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের শ্রদ্ধেয় শাহরিয়ার কবির ভাই, উনি প্রথমে হচ্ছে গিয়ে উন্মুক্ত করেছিলেন যে দেলোয়ার সাইদি রাজাকারদের ক্যাম্পে মুরগি সাপ্লাই করত। আপনি চিন্তা করতে পারবেন না, জামায়াত ইসলাম এটাকে ঠিক উল্টায় দিয়ে তার নাম বানায় দিছে মুরগি কবির। কিন্তু ভয়ঙ্কর তথ্য হচ্ছে এইটা যে আমরা কত বড়, কি বলবো, আমার মুখ খারাপ হচ্ছে, আপনার পেজে সমস্যা হবে বলে বলছি না, যে আমরা আসলে আমরা কতখানি ব্রেনলেস। আমরা একটা তাদের এগেনস্টে, জামাতের কি ভাই, জামাত যদি হয় এতটুকু সাইজে, তাহলে আমরা এতখানি সংখ্যার সংখ্যার দিক থেকে আমরা কিন্তু তাদের এগেনস্টে পাল্টা এটা করতে পারিনি। কারণটা কি? এটার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে স্পষ্টভাবে আমাদের সামনে নিয়ে এসছেন আমাদের এই মুক্তিযোদ্ধা ফজলু ভাই যেটা বলেছে সেটা হচ্ছে ওরা হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম এই জামাটা পরে আপনার চোখে একটা ঠুসি লাগাই দিল, লেপন করে দিল। ওই লেপন করে দেওয়ার ফলে ওর মধ্যে একটি ইসলামিক যোজবা দেখিয়ে ও মানুষকে বলছে জামায়াত ইসলাম, আমি একটি মুসলিম ফ্যামিলিতে জন্মানো একটা মানুষ, জামায়াত ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইটা মানুষকে বুঝতে হবে যে জামায়াত ইসলাম ইজ নট ইসলাম। জামায়াত হুম, ইসলাম ইসলাম না। জামায়াত ইসলাম হচ্ছে গিয়ে যদি আপনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদির হিস্ট্রি যদি দেখেন, তাকে তো নাস্তিক বলে ফাঁসি দেওয়া হয়েছে রে ভাই। রাইট। তাকে নাস্তিক বলে ফাঁসি দেওয়া হয়েছে। সেটা পাকিস্তানে। হ্যাঁ, পাকিস্তান। এবং আপনাকে আরো একটা হ্যাঁ, ঘটনা আমি একটু বলি। সেটি হচ্ছে স্টকহোম ইউনিভার্সিটির টিচার অধ্যাপক ইশতিয়াক আহমেদ একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে জিন্না। বইটাই এত বড়, মানে অনেক পুরো, 975 পেজের বই। ইংরেজিতে, সহজ ইংরেজিতে লেখা, পড়তে আরাম লাগবে। এই বইটি পড়ে দেখবেন যে জিন্না শুধু নাস্তিকই ছিলেন না, উনি প্রচন্ড পরিমাণ ইসলাম বিদ্বেষী একটা মানুষ ছিলেন। ভয়ঙ্কর পরিমাণে ইসলাম বিদ্বেষী একটা মানুষ ছিলেন। মানে এর অনেক উদাহরণ আছে, ভুরি ভুরি উদাহরণ ওই বইতে আছে। এবং আমি মনে করি এই বইটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পরশ। এবং ওই ইশতিয়াক আহমেদ কিন্তু উনি কিন্তু একজন পাকিস্তানি, উনি কিন্তু বাংলাদেশি বা ভারতীয় না, উনি কিন্তু পাকিস্তানি। উনি স্টকহোম ইউনিভার্সিটির টিচার। আমার সাথে আমার 2 বার দেখা হয়েছে। আমি মানে জোর করে দেখা করেছি যে এই বই আমার জীবনের পড়া শ্রেষ্ঠ বই। জিন্না কি চেয়েছিল? জিন্না চেয়েছিল যে ঠিক আছে, ওই সময় তো নানা কারণে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে নাই, তারা এক ধরনের ধর্মীয় শিক্ষার পেছনে গেছে। উনি লন্ডন থেকে এসে দেখলেন যে আসলে মুসলিমরা পিছিয়ে। এবার উনি চিন্তা করলেন কি, যে আগে আমি মুসলিমদেরকে হচ্ছে গিয়ে একটা স্টেট বানাই, মুসলিমদের কিনে, তারপরে এদেরকে আমরা সেকুলার করব। কিন্তু কি আপনি জানেন ফাতিমা জিন্নার সাথে কি হয়েছিল? বা তার পরিবারের অন্যান্য সদস্যদের, তাদেরকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সেটা দিয়েছে ওইখানকার কট্টর যারা মৌলবাদী মানে ইয়ে আছে, মুসলমান যারা আছে,
তারা কিন্তু এই কাজটি করেছে। এবার দেখেন বাংলাদেশ কিন্তু আমি মনে করি না কোনোভাবেই আমি আপনি একই সাথে বোধহয় বড় হয়ে উঠেছি। আমরা কিন্তু বাংলাদেশকে ধর্মীয় মৌলবাদীর দেশ হিসেবে দেখি নাই। কখনোই দেখি নাই, এখনো কখনোই দেখি দেখি না। নাই। এখনো দেখি না। কিন্তু একটা বিশেষ গ্রুপের বিশেষ এজেন্ডা আছে যে বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি মৌলবাদী। তারা দেখো এই যে ধানমন্ডি ৩২ ভাইঙা সেখানে নামাজ পড়তেছে, সেখানে হচ্ছে গিয়ে গরু জবাই দিতেছে। এটা তো পুরোপুরি জঙ্গিদের মতো আচরণ। এইটা দেখানোর জন্য এটা একটা বিশেষ এজেন্ডা নিয়ে কিছু লোক দেশের বাইরে বসে কিছু লোক আমি কোনো নাম নিব না কারণ আমি মানে গুয়ের গন্ধ আমরা সহ্য জানি। করতে পারি না। আমি গুয়ের গন্ধ সহ্য করতে পারি না, যার কারণে আমি নিতে চাই না। তো কিছু লোকের এজেন্ডা হচ্ছে এটা যে দেখ বাংলাদেশের মুসলমানরা কত খারাপ, এখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, এখানে বিদেশ থেকে আর্মি পাঠাইয়া বাংলাদেশকে উদ্ধার করতে হবে। এইটা হচ্ছে কিছু লোকের স্পেশাল এজেন্ডা নিয়ে তারা বিদেশে বসে। কিন্তু বাংলাদেশ কোনোভাবে, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষের মধ্যে বেশ কিছু বিষয় আছে আপনার আমার ভালো লাগতে পারে নাও লাগতে পারে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষ কোনোভাবে মৌলবাদী না। এই মৌলবাদী বানানোর মূল দায়িত্ব যারা নিয়েছে সেটা হচ্ছে জামায়াত ইসলাম। এবং আপনি দেখবেন যে জামায়াত ইসলামের টেকনিকটা কি, তাদের টেকনিক কিন্তু আপনি ওরা এমন ভাবে করবে যে আপনার সাথে মিশে এমন ভাবে কথা বলবে মনে হচ্ছে এটা তো নাস্তিক লোক। একদম আসলেই নাস্তিক, হয়তো হয়তো আসলেই বলতে হয়তো হবে নাস্তিক, নাস্তিক। হ্যাঁ, কিন্তু তারা এই যে দেখেন এই বাংলাদেশে এখন আমি অবশ্যই এখানে কিছু নাম নেব। ফরহাদ মাজার, ফরহাদ মাজার ফরহাদ মাজারে দালুঙ্গি আমি আপনি মাজার। চিনি না, ফরহাদ মাজারে আমি আপনি চিনি না। হুম। যাই হোক কিছু কইলাম না। তো এই ফরহাদ মাজার কি, ফরহাদ মাজারের শরীরের প্রত্যেকটা কোষ হচ্ছে নাস্তিক। আমি নাস্তিক হিসেবে তাকে ট্যাগ দিয়ে তাকে 100%। বিপদে ফেলতে চাচ্ছি না। কিন্তু এই লোকের যে ইবাদতনামা কবিতার বইটা, সেই বইটা হচ্ছে কি ১৯৯০ সালে বের হয়েছে এবং এই বইটাকে উনি বিক্রি করতেন একটা জায়নামাজ সহ। আমি জানি না এই স্মৃতিগুলো আপনার মনে আছে কিনা। কিন্তু ইবাদতনামার মধ্যে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত ভয়ঙ্কর ভাবে অপমান করা হয়েছে এটা আমার খুব লেগেছে। এবং একই সাথে সে এই কাজগুলো করেছে তার স্ত্রী খাদিজার ক্ষেত্রে। খুব জঘন্য জঘন্য নোংরা ভাষায় সে ওখানে কবিতাগুলো লিখেছে। সে আজকে ইসলামিক স্টেট চায় বাংলাদেশে। কত বড় এই যে পলিটিক্স। এই যে সলিমুল্লাহ, এই যে ফরহাদ মাজার, প্রফেসর। এদের হ্যাঁ এদের টার্গেট হচ্ছে গিয়ে বাংলাদেশকে আগে আমরা একটা ইসলামী রাষ্ট্র বানাই, তারপরে আমরা এটাকে সেকুলার সেকুলার। করব। কিন্তু এটা সম্ভব না। যাই হোক আপনি আমি জানি না আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, জি সেটা হচ্ছে আপনি লাইভের শুরুতেই বললেন যে আওয়ামী লীগকে ব্যতীত নির্বাচন একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটার কারণটা কেন? কেন আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আপনার মনে হচ্ছে? এটা মনে হয় এই কারণে, কারণ প্রথমত ২ টা কারণ হতে পারে। এক হচ্ছে গিয়ে আপনি আওয়ামী লীগকে দুর্বল ভাবছেন। যে আওয়ামী লীগ কিছুই না, ও মাইরে ধইরা পাঠাই দিছি। মানে এক মিছিলে হতায় গেছে, গতকালকের এক মিছিলে হতায় গেছে সবাই। তারপরেও তো তারা কিভাবে এই ধরনের চিন্তা করে আমি বুঝতে পারি না। আমার এটা মাথায় কোনোভাবে ঢোকে না। ভাই এখন আওয়ামী লীগ হইল গিয়া এমন একটা দল যে যারা প্রচুর মানুষ মার্ডার কইরা একটা দেশ তৈরি করছে এবং তারা পৃথিবীর মধ্যে অন্যতম একটা ট্রেন্ড একটা ফোর্স, পাকিস্তান আর্মি, তাদেরকে হত্যা করে তারপরে বাংলাদেশটা প্রতিষ্ঠা করছে। এটা কেন মানুষ ভুলে যায়? এইটা কেন মানুষ ভুলে যায়? আমি কোনোভাবে সহিংস কোনো রাজনীতির পক্ষে না। একদমই না, একদমই না। কিন্তু যদি কোন ধরনের এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আওয়ামী লীগকে ছাড়া আসন্ন যে নির্বাচন হবে ২৬ হোক, যখনই হোক সেটা আওয়ামী লীগ ছাড়া হবে। এইটা হবে দেশের জন্য সবচাইতে বড় ক্ষতি। দেখেন এটার যদি আমি আরেকটা উদাহরণ দেই, বিএনপিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা করে এমন নির্বাচন করেছে যে নির্বাচনে হয়তো বিএনপি অংশগ্রহণ করতে পারে নাই। যার ফলাফল কিন্তু আমরা দেখেন ২৪ যে হয়েছে এখানে যারা মারা গেছে বা যে সমস্ত স্থাপনা ধ্বংস হয়েছে, এন্ড অফ দ্য ডে তো আসলে আমার দেশেরই ক্ষতি হয়েছে ভাই। এই যে বাচ্চাগুলোকে জামাত ভুল বুঝাইয়া আইনা যে বাচ্চাগুলোকে তারাই আবার স্নাইপার দিয়ে খুন করাইলো, ওই বাচ্চাটা বা ওই মানে স্টুডেন্টটা ও যে কোনো এক সময় অর্থনীতিতে নোবেল পাইতো না, ও যে কোনো এক সময় ফিজিক্সে নোবেল পাইতো না, ও যে বাংলাদেশের একটা অনেক বড় সমস্যা সলভ করে দিতে পারতো না, এটা আপনি কি করে বলেন? সুতরাং এই ক্ষতির মধ্যে যাওয়া যাবে না। একটা ক্যাজুয়ালিটি মানা যাবে না। কোনো হত্যা, কাউকে কোপানো এর মধ্যে যাওয়া যাবে না। কিন্তু ইট উইল হ্যাপেন এবং বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের প্ল্যান পরিক্রমা করতেছে। আপনার মাথায়
একটা প্লেন ভাবে কি আসে আসলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা কি আদৌ কোনোভাবে সম্ভব? দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ হচ্ছে ৭৫ একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটা দল। ৭৫ এর পরে মানুষ আওয়ামী নাম লীগ উচ্চারণ করতে ভয় পেত বঙ্গবন্ধু ভয় বনাম পেত। আওয়ামী লীগ। হুম। এবং আমি এটা আমার একদম স্পষ্ট মনে আছে ৯৬ সালে প্রথম আমরা রেডিও টেলিভিশনে মানে আমার বাপের মুখের বাইরে প্রথম হুম। বঙ্গবন্ধুর নাম শুনলাম ১৯৯৬ সালে। তার আগে নামই শুনিনি। সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ ফিরে এসছে এবং আপনার ইতিহাস দেখেন, আওয়ামী লীগের কামব্যাকের ইতিহাস দেখেন। আওয়ামী লীগ প্রত্যেকবার কামব্যাক করে আগের থেকে আরো শক্তিশালী হয়ে, আরো বেশি পাওয়ারফুল হয়ে, আরো বেশি ম্যান্ডেট নিয়ে, আরো বেশি জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং সেটা এবারও হবে। আওয়ামী লীগ আগামী সামনের বার ক্ষমতায় আসবে না, নো প্রবলেম। তারপরও আসবে না, নো প্রবলেম। তারপরও আসবে না, নো প্রবলেম। ২০ বছর ৫০ একদিন না বছর পরে একদিন। হলে একদিন আসবে। কারণ এই দেশটা তাদের তৈরি। এই জিনিসটা বুঝতে হবে। আমি ওই কথাটাই আবার বলব যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচনের সিদ্ধান্ত নেয়, তাহলে বুঝতে হবে এই সিদ্ধান্তটা যে নিয়েছে বা যারা নিয়েছে তারা চায় দেশের চূড়ান্ত রকমের একটা ক্ষতি হোক। এখানে মার্কিন আর্মি ঢুকুক এই ধরনের একটা প্ল্যান নিয়ে এরা আসলে। কারণ আপনি চিন্তা করতে পারবেন না যে বাংলাদেশকে নিয়ে আমেরিকার কত ধরনের চিন্তা ভাবনা হুম, হুম। আমেরিকা করে। সুতরাং এই যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, আপনি বোঝেন না বিমান কিনতেছে আমেরিকারে খুশি করার জন্য। মানে আমেরিকাকে খুশি করার জন্য যা, যা করার দরকার আমরা তা করব। সবই করা দরকার হলে হচ্ছে। আমাদের পেছনের কাপড়টা খুলে দেব, গোপন আমেরিকা চুক্তি এসে মেরে যাও। গোপন চুক্তি হয়েছে। বিমান কেনা শুধু তা নয়, মানে আরো অনেক রকমের ট্রেড কন্ট্রাক্ট তাদের হয়েছে, গোপন সেগুলো আরকি। তো যাই হোক, আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে আছি। আপনার কাছে আপনাকে উপস্থিত রেখেই যারা এই মুহূর্তে দর্শক আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, শুনলেন সাইফুন বাতের কিশোর এনালাইসিস না আমি এবং সেটা একটু সত্য। শেষে আবার একটু হ্যাঁ, কথা বলতে নিশ্চয়ই, নিশ্চয়ই, সেটি হচ্ছে নিশ্চয়ই। যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আজকের এই ব্যালট। লাইভ মানে লাইভটি সেই বিষয়টি আমি আবারও একটু বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা এটা এখন দেখছেন, পরে দেখবেন, তাদেরকে একটাই অনুরোধ, আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচনের যে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রকে আমরা শান্তিপ্রিয়ভাবে রুখে দেব। সেটা কি করব? যে ব্যালটটা আমাদেরকে দেবে সেই ব্যালটটা এভাবে ধরে আমরা নৌকা বানাবো। এই যে এটা প্রথম এই, তারপরে এই করলাম, তারপরে এই নৌকা বানানো আমরা সবাই জানি। এই নৌকাটা এক- বানিয়ে হুম, সরি এটা আরেকটু মানে উপরে তুলে। হ্যাঁ, হ্যাঁ এটা শূন্যে হ্যাঁ, হ্যাঁ, বানানো যায় না, মানে নিচে হ্যাঁ। একটা আচ্ছা, অবলম্বন ঠিক আছে। থাকতে হয় হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। টেবিলটি। তো এটা তো দেখানোর জন্য এই এই ভাঁজ করলাম, এই করলাম। এটা আমি আসলে নিচে অবলম্বন নাই তো যার কারণে বানাতে পারছি না ঠিক ঠিক এইভাবে। আছে, হচ্ছে কি অসুবিধা নেই, আমরা এইভাবে ডেমো। হচ্ছে কি হ্যাঁ। নৌকাটা বানায়। এই নৌকাটা হুম। বানিয়ে ওখানে রাখবেন। নাম্বার ওয়ান, এটার যদি সুযোগ না পান প্রত্যেকটা ব্যালট প্রত্যেকটা মার্কার উপরে সিল মারবেন, তারপর ওটা দিবেন। অথবা যদি আরো যদি করতে চান, যদি আরো বেশি আপনি স্পষ্টত দেখায় দিচ্ছেন আমি কি করেছি, তাহলে একটা কলম বা পেন্সিল নিয়ে যাবেন, কাগজটার উপরে নৌকার ছবি আঁকবেন এবং তারপরে ওখানে সিল মেরে তারপরে ব্যালটটা ওখানে দেবেন। আমরা দেখিয়ে দিতে চাই যে যেই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই সেই সবচাইতে বেশি ভোট পেয়েছে। এটা হবে একটা ভয়ঙ্কর একটা ধাক্কা হবে। এবং আরো একটা বিষয় আছে, আমি জানি না ভোটিং কিভাবে হবে, এটা কি ইলেকট্রনিক পদ্ধতিতে হবে নাকি ব্যালটে হবে। যেখানে ইলেকট্রনিক পদ্ধতিতে বোধহয় বেশ কিছু জায়গায় হবে, ওইখানে যেটা করা হবে সেটা হচ্ছে ওইখানে যদি আপনার এই সুযোগগুলো না থাকে, ইলেকট্রিক ভোটিং মেশিন এই সুযোগটা নাই, তখন আপনি যেটা করবেন সবচাইতে ওইখানে সবচাইতে যে আমাদের ন্যূনতম কাছাকাছি মনে হবে তাকে ভোটটা দিয়ে আসবেন। ন্যূনতম কাছাকাছি, একদম ন্যূনতম কাছাকাছি। আমি কোনো দলের নাম বলতে চাই না। হুম। ন্যূনতম আমাদের বন্ধু প্রতিম যে সমস্ত দল রয়েছে দরকার হলে তাকে ভোট দিবেন। এইটা ভোট দিতে যাবেন, অফকোর্স ভোট দিতে যাবেন। কেউ ভোট দিতে যাবেন না এটা আমি বলছি না, প্রত্যেকে ভোট দিতে যাবেন, কেউ ঘরের মধ্যে থাকবেন না। ভোট দিতে যাবেন এবং ব্যালট পেপার দিয়ে নৌকা বানিয়ে তারপরে সেটা ব্যালট বক্সের মধ্যে রাখবেন এবং যদি সেটা না পারেন তাহলে ব্যালট বক্সে নৌকার ছবি এঁকে ওর উপরে সিল মেরে তারপরে দিবেন। আর যদি সেটা না পারেন তাহলে প্রত্যেকটা মার্কায় সিল মারবেন। ভোটটা নষ্ট করতে হবে। এই ব্যালটটা আবারও বলছি, এই ব্যালটটা ডক্টর ইউনূসের টাকায় কেনা না। এই ব্যালটটা নির্বাচন কমিশনের যে কমিশনার তার বাপের টাকায় কেনে না, আমার ঘামের টাকায় কেনা, আপনার ঘামের টাকায় কেনা।
এই নির্বাচনকে বানচাল করতে হবে, একদম বানচাল করে দিতে হবে, সোজা আলাপ দেখাই দিতে হবে যে যে দলটাকে তোমরা অংশগ্রহণ করতে দাও নাই, দে গেইন দ্য হাইয়েস্ট ভোট। থ্যাংক ইউ। চমৎকার। আমি যে কথাগুলো আসলে বলে দিতে চেয়েছিলাম সেটা টিটোই বলে দিয়েছে, এবং আপনাদের আপনি আরেকবার প্রত্যেকের কাছে বলুন। আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটা কিন্তু ওনার একটা ক্যাম্পেইন। আমার ক্যাম্পেইনটা না, দেশের, আমাদের সবার ক্যাম্পেইন। আমাদের সবাইর একটা ক্যাম্পেইন, দেশের জন্য, ৭১-এর পক্ষের শক্তির জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই দেশটা রাজাকারের না, জামাত ইসলামের না, এই দেশটা বাংলাদেশীদের, এই দেশটা মুক্তিযোদ্ধাদের। যেটা টিটো একটু আগে স্পষ্ট করে বলেছে যে অনেক মুক্তিযোদ্ধা আছে তারা যে আওয়ামী লীগ করে এরকম না, আওয়ামী লীগ করতে হবে এরকম না, কিন্তু দেশটা মুক্তিযোদ্ধাদের, যারা জীবন দিয়ে এই দেশটাকে আসলে স্বাধীন করে আমাদের বাঁচবার জন্য প্রস্তুত করে দিয়েছিল। নতুবা হয়তো আমি এখন পাকিস্তানের কোনো একটা ঘরের সেবাদাসী থাকতাম, সাইফুল বাতেন টিটু হয়তো কেয়ারটেকার থাকতো। এই অধিকারে বাঁচতে হতো আমাদেরকে, কারণ আমাদের ন্যায্যত অধিকার কোনোদিনও পাকিস্তান আমাদের দেয় নাই। তো এই 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 অধিকার আমাদেরকে দিয়ে অর্জন করে এনে দিয়েছিল মুক্তিযোদ্ধারা, আমাদের পূর্বপুরুষেরা। সেটার প্রতি সম্মান রেখে আমাদের এই ক্যাম্পেইন যতগুলো সম্ভব এই লাইভটা আপনারা শেয়ার করুন, ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেন, এবং এটাই করতে হবে। সেটা হচ্ছে প্রয়োজনে ব্যালট পেপার দিয়ে আমরা নৌকা বানাবো। তো আমাদের লাইভটা আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবার জন্য আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় শুভকামনা। বাংলা। জয় বাংলা।